ব্যবসায় সাফল্যতার জন্য এখানে উপদেশ দেওয়া হয়। এরকম একটা বোর্ড টাঙানো ছিল ঘরের সামনে। তা দেখে বৌমা অনামিকা সেখানে আসে, দেখে দরজা খোলা, গিরিশবাবু কোথাও নেই। তাই জোর গলায়, গিরিশবাবু, ও গিরিশবাবু, বাড়িতে আছেন নাকি? এভাবে জোর গলায় আওয়াজ শুনে গিরিশবাবু ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে। তারপর অনামিকাকে দেখে, কি ব্যাপার অনামিকা, হঠাৎ করে এখানে? কিছু চাই বুঝি? ব্যবসা বাড়াবার জন্য আপনি উপদেশ আর বুদ্ধি দেন, তাই তো? সে তো বোর্ডেই লেখা আছে, তবে তুমি কেন এসেছো? কি চাও? কি ব্যাপার বলো? আপনি তো জানেন আমার ফুচকার একটা ছোট্ট ব্যবসা চলে। সে জানি, তবে ফুচকার ব্যবসাতে কি অসুবিধা হচ্ছে সেটা বলো। আসলে যেখানে আমি ফুচকার ঠেলা লাগাই সেখানে 2-4টে আরও ঠেলা লাগছে। অনামিকার কথা শুনতেই গিরিশ পুরো ব্যাপারটা বুঝতে পেরে যায়। সে মধ্যেখান থেকে বলেন, আরে আরে, আর কিছু বলতে হবে না, ব্যাপারটা বুঝতে পেরেছি। 2-3টে আরও ফুচকার ঠেলা লাগার কারণে তোমার ব্যবসা চলছে না, তাই তো? শুধু সেই ব্যাপারটা নয়, যেখানেই ফুচকার ভালো করে ব্যবসা চলে সেখানেই আপনি সবাইকে বলেন গিয়ে ফুচকার ঠেলা লাগাতে, তাই না? অনামিকার এভাবে বলাতে গিরিশ খুব ঘাবড়ে যায় আর মনে মনে ভাবতে লাগে, ওহো, একজনকে তো কথা বলেইছিলাম, যার ফলে অন্যজনের ব্যবসায় ক্ষতি হয়েছে। ঠিক আছে, তার মধ্যে তো আমার কিছু রোজগারপাতি হচ্ছে। এরকমটা মনে মনে ভাবে, কিন্তু বাইরের থেকে বলেন, আচ্ছা বোন, তার মানে তোমার ব্যবসা ভালো চলছে না, সেটাকে চালাতেও হবে আর আগে বাড়াতেও হবে, এই সমস্যা তো? সেই হচ্ছে ব্যাপার গিরিশবাবু, এমন কিছু উপদেশ দিন যাতে ব্যবসাটা ভালো করে চলতে লাগে। আমি ব্যবসা চালাবার জন্য খুব ভালো ভালো উপদেশ দিই, সেই জন্যই তো আমি এখানে আছি, কিন্তু সেই উপদেশ দেওয়ার জন্য টাকা লাগে, সেটা দিতে পারবে তো? তার এরকমের সন্দেহপূর্ণ প্রশ্ন শুনে অনামিকা অবাক হয়ে চেয়ে থাকে। ওদিকে নিজের বাড়িতে সারদা, বাচ্চাদের লাঞ্চ বক্স নিয়ে স্কুলে যাওয়ার ছিল, বৌমা বলল গিরিশের কাছে যাচ্ছি, আর সেই বেরিয়ে পড়ল, এবার আমি কি করি? এ কথা সে ভাবছিলই, ততক্ষণে রমেশ বাড়ি ফিরে আসে। কি হয়েছে মা, তুমি এত চিন্তিত কেন? লাঞ্চ বক্স নিয়ে বাচ্চাদের স্কুলে যাওয়ার কথা ছিল, বৌমা বলল গিরিশের বাড়ি যাচ্ছি আর বেরিয়ে গেল, এই দেখো এখনো ফেরেনি, এবার কি করব? ঠিক আছে মা, তুমি লাঞ্চ বক্সগুলোকে আমায় দিয়ে দাও, আমি গিয়ে বাচ্চাদের স্কুলে দিয়ে আসছি। আচ্ছা বেশ। তারপর সারদা নিজের হাত থেকে লাঞ্চ বক্সগুলো নিয়ে রমেশকে দিয়ে দেয়। রমেশ সেই লাঞ্চ বক্সগুলোকে নিয়ে বাচ্চাদের স্কুলে চলে যায়। ওদিকে গিরিশ অনামিকার দিকে তাকিয়ে, বলো অনামিকা, যে সাজেশনটা আমি দেব সেটা টাকার সাথে জড়িত আছে, তুমি কি হ্যান্ডেল করতে পারবে? এখন যদি আপনি আমাকে কোনো সলিউশন না বলেন, তাহলে আমি আমার বাড়িতে গিয়ে আমার শাশুড়ি মাকে বলবো আমাদের এই পরিস্থিতির কারণ আসলে আপনি, তারপর একবারে সব টাকা হাসপাতালে দিতে থাকবেন। অনামিকার কথা শোনার পরে গিরিশ খুব ঘাবড়ে যায়। তাহলে গিরিশবাবু যত তাড়াতাড়ি পারেন উপদেশ দিন, তা না হলে আগে কি হবে সে কথা তো আপনি জানেনই। অনামিকার কথা শুনে গিরিশ ঘাবড়ে গিয়ে বলে, না গো না, কাউকে বলো না, বিশেষ করে তোমার শাশুড়ি মাকে, আমি উপদেশ দিচ্ছি, এই হাসপাতালের খরচা আমি তুলতে পারবো না। তাহলে আর দেরি না করে উপদেশটা দিয়ে ফেলুন। দেখো অনামিকা, যা বলছি মন দিয়ে শুনবে, কাউকে বলো না কিন্তু, আর যেমনটা বলবো তেমনটাই করতে হবে, শুধু লক্ষ্য রেখো কেউ যেন জানতে না পারে। তারপর দেখো তোমার ফুচকার ব্যবসা কেমন আকাশ ছুটছে। ও গিরিশ বাবু, এবার আপনি বলেই ফেলুন। কিরানার দোকানে গিয়ে 1 কেজি লঙ্কা গুঁড়ো নিয়ে এসো, তারপর তাদের ফুচকার ঠেলায় গিয়ে লঙ্কা গুঁড়োটা মিশিয়ে দাও, যারা সেখানে যাবে ফুচকার জল খাবে তারা গালাগালি দেবে আর তোমার দোকানে ফিরে আসবে। গিরিশের এরকম কথা শুনে অনামিকা তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। গিরিশ এমন হাবভাব করে যেন সে কিছুই জানে না। ওদিকে বাড়িতে যখন প্রসাদ ফুচকার ঠেলাটিকে পরিষ্কার করছিল, তখন সারদা সেখানে আসে। হ্যাঁ গো, ফুচকার ব্যবসা তো ভালো করে চলছেই না, বৌমা সাইডে সরিয়ে রেখেছে, তাহলে তুমি ওটাকে ধুচ্ছ কেন? এটাকে কিভাবে না পরিষ্কার করে সাইডে সরিয়ে রাখি সারদা? আমাদের যদি প্রয়োজন না হয় কেউ আমাদেরকে সরিয়ে রাখলে? এতদিন ধরে এই ঠেলাই আমাদের সংসার চালিয়েছে। সে কথা কি আমি বারণ করছি? বৌমার মনে হচ্ছে এই ফুচকার ব্যবসার কারণে তার মনে খুব কষ্ট হচ্ছে,
তাই সে এই ঠেলাটাকে নিয়ে যাচ্ছে না। তুমি লক্ষ্য করে দেখোনি বুঝি? সে আমি লক্ষ্য করেছি সারদা, তাই বৌমার সাথে আমি কিছু কথা বলতে চাই। বৌমা কি বাড়িতে আছে? তাহলে তাকে একবার ডাকো। কই, বৌমা তো বাড়িতে নেই। গিরিশবাবুর সাথে পরামর্শ করার জন্য সে তার বাড়িতে গেছে। নিজেকে তো কখনো পরামর্শ দিতে পারলো না, সে আবার আমাদেরকে কি পরামর্শ দেবে? সব রকমের চেষ্টা করে দেখছে বৌমা, তাকে বারণ করব কেন? তাই যদি হয় তাহলে আমাকেও আমার কাজটা করতে দাও, যাও। প্রসাদ আবার ঠেলা পরিষ্কার করতে লেগে পড়ে। সারদা একটু বকাঝকা করে, তারপর সে ঘরের ভেতরে চলে যায়। ওদিকে তো অবাক হয়ে গিরিশ তাকিয়েছিল। এবার বলুন, একটা ঠেলায় গিয়ে আমি লঙ্কা পাউডার মিশিয়ে আসব, আর দ্বিতীয় ঠেলাটায় গিয়ে আমাকে কি করতে হবে? তোমার ভালো লেগেছে তো অনামিকা? তাহলে দ্বিতীয় ঠেলাতে গিয়ে তুমি সব ফুচকাগুলোকে জলের মধ্যে ফেলে দিও। যখন সব ফুচকা জলে পড়ে নরম হয়ে যাবে, তখন আর ফুচকা খেতে তার দোকানে কেউ আসবে না। তখন যারাই তার দোকানে ফুচকা খেতে যাবে, ফুচকা না পেয়ে তারা সোজা তোমার দোকানে ফুচকা খেতে আসবে। কেমন লাগলো বুদ্ধিটা? গিরিশের এরকমের কথাবার্তা শুনে অনামিকা ভীষণভাবে রেগে যায়। দেওয়ালে টাঙানো বোর্ডটি নিচে নামিয়ে অনামিকা তার উপরে চেপে পা দিয়ে লাথি মারতে লাগে। সবাই জিজ্ঞাসাবাদ করে, কিন্তু গিরিশ কোনো উত্তরই দিতে পারে না। তারপর অনামিকা সেখান থেকে নিজের বাড়ি ফিরে আসে। বৌমা, তোমার কাজটা কেমন হলো? গিরিশবাবু কি উপদেশ দিলেন? গিরিশ সামালতে পারবে না মা, সেই তো আসল কারণ আমাদের এরকম ক্ষতি হওয়ার পেছনে। সেই অন্যদেরকে অনেক রকমের উপদেশ দিয়েছিল। তার মানে সেই অন্যদেরকে বলেছিল যে আমাদের ফুচকার ঠেলার পাশে গিয়ে নিজেদের ঠেলা লাগাতে? হ্যাঁ গো মা। তাহলে আমাদের ফুচকার ব্যবসার কি হবে? গিরিশবাবুর সাথে এইমাত্র দেখা করে এলাম তো, আমারও মাথায় একটা ভালো বুদ্ধি খেটেছে। সেই বুদ্ধিটা কি বৌমা? এখন গ্রীষ্মকাল না? হ্যাঁ, তাহলে গ্রীষ্মকালে কি স্পেশাল? একটা বৌমা নয় তো, সে অনেক। তবে বিশেষ করে তরমুজ লোকেরা খুব পছন্দ করে। হ্যাঁ গো মা, তাই ভেবে রেখেছি এবার থেকে তরমুজ ফুচকা বানিয়ে আমি সবাইকে বিক্রি করব। আরে বাহ বৌমা, তোমার বুদ্ধিটা তো বেশ ভালো। এবার তুমি দেরি না করে গিয়ে তরমুজ দিয়ে ফুচকা বানিয়ে বিক্রি করো। আচ্ছা বেশ মা, তাহলে তরমুজ কেনার জন্য আপনি আমাকে কিছু টাকা দিন। অনামিকার এভাবে জিজ্ঞাসা করাতে সারদা তাড়াতাড়ি করে গিয়ে টাকা এনে অনামিকাকে দেয়। আচ্ছা ঠিক মা, আমি গিয়ে ফুচকা কিনে আনছি, আপনি ঠেলাটাকে একটু পরিষ্কার করে রাখুন। কিছুক্ষণ আগেই ঠেলাটিকে পরিষ্কার করে রেখেছি। সারদা এ কথা বলছিলই ততক্ষণে প্রসাদ সেখানে এসে পড়ে। একবার আমার মুখের দিকে তাকিয়ে তুমি এ কথাটা বলো সারদা। এ কথা শুনে সারদা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তখন প্রায় বিকেলবেলা। প্রত্যেক দিনের মতনই অনামিকা নিজের ফুচকার ঠেলাটি লাগায়। যেখানে ঠেলা লাগাতো সেখানে ঠেলাটি লাগিয়ে অনামিকা মাইকটি নিয়ে বলতে লাগে, আমার প্রিয় ফুচকা প্রেমিকেরা, যেটা আপনি আজ পর্যন্ত কখনো দেখেননি, আমি সেটা আপনাদেরকে দেখাবো। এক অন্যতম ফুচকার স্বাদ। পছন্দ হলে তবেই টাকা দেবেন। আসুন আসুন বাবু, আসুন ফুচকা খেয়ে যান। এভাবে সে জোরে জোরে বলতে লাগে। যারাই ফুচকা খেতে খুব পছন্দ করত, তারা ফুচকা খাওয়ার জন্য অনামিকার ঠেলার কাছে যায়। এবার আমি আপনাদের সবাইকে খুবই সুস্বাদু ওয়াটারমেলন ফুচকা খাওয়াবো। এভাবে ঠেলাতে আসা সব খদ্দেরদেরকে অনামিকা ওয়াটারমেলন ফুচকা খাওয়ায়। সেখানে উপস্থিত সব খদ্দেরেরা ওয়াটারমেলন ফুচকা খেয়ে খুব অবাক হয়ে যায়। ওয়াটারমেলন দিয়ে যে এভাবে এত সুস্বাদু ফুচকা বানানো যেতে পারে, কোনো খদ্দেরেরা আজ পর্যন্ত খায়নি। তা খেয়ে তারা ভীষণভাবে উৎসাহিত হয় এবং ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক, ওয়াও এরকম বিভিন্ন রকমের প্রশংসা তারা করতে লাগে। এরকমের কমপ্লিমেন্টস শুনে অনামিকাও খুব আনন্দিত হয়। ব্যবসার প্রথম দিনই ওয়াটারমেলন ফুচকা খেয়ে সব খদ্দেরেরা খুব উৎসাহিত হয়। যখন প্রায় অন্ধকার নেমে আসে, তখন অনামিকার শাশুড়ি মা সারদা তার কাছে যায়। বৌমা, যাবে নাকি? যাব মা, কিন্তু এক প্লেট ওয়াটারমেলন ফুচকা এখনো আছে। আপনি যদি খান, খাওয়া হলে তাহলে আমরা বাড়ি যাব। একথা বলে এক প্লেট ওয়াটারমেলন ফুচকা সে সারদাকে খেতে দেয়। ওয়াটারমেলন ফুচকা খেয়ে সারদার ভীষণ ভালো লাগে। বৌমা, তোমার এই ওয়াটারমেলন ফুচকার বুদ্ধিটা কিন্তু বেশ ভালো ছিল। আমারও এই ফুচকা খেয়ে ভীষণ ভালো লাগলো। সারদার মুখে নিজের প্রশংসা শুনে অনামিকা খুব আনন্দিত হয়। তখন থেকে গরিব বৌমা অনামিকা
ওয়াটারমেলন ফুচকা বিক্রি করতে শুরু করে। এতদিন ধরে যত লোকসান হয়েছিল ব্যবসায়, সব টাকা তার শোধ হয়ে যায়। তখন থেকে পুরো পরিবার একসাথে মিলেমিশে সুখে জীবনযাপন করতে লাগে। হাসপাতালের বিছানায় নির্মলা নামের এক বয়স্কা মহিলা, যার মাথায় ব্যান্ডেজ বাঁধা ছিল, আর ঠিক তার পাশে একটি স্টুলে বসেছিল একটি নার্স। ও বয়স্কা মহিলা, 10 দিন হয়ে গেল তুমি হাসপাতালে আছো। এই কিছুদিনেই তুমি আবার মরবে। এতদিনের মধ্যে তোমাকে দেখতে শুধু একটি 25 বছরের শুভু নামের ছেলে এসছে, আর কেউ নেই বুঝি? শুভু ছেলেটি আমার নয়, আমার কোনো আত্মীয়ও নয়। সে আমার কাছে চাকরি করে। সে আমার দেখাশোনা করছে, তার পরিবর্তে সে মাইনে নিচ্ছে। তোমার স্বামী, ছেলে, মেয়ে, বৌমা কেউ নেই বুঝি? কেউ নেই। বিয়ের 5 বছর পরেই আমার স্বামীর অ্যাক্সিডেন্টে প্রাণ যায়। তখন থেকেই কচুরির ঠেলা চালিয়ে নিজের জীবন কাটাচ্ছি। আরে তাই বুঝি? তাহলে এই শুভু? আমি যখন বিশ্বস্ত চাকর খুঁজছিলাম, তখন সে এসেছিল। বলেছিল তার ছেলে আর বউ আছে। ছেলেকে সে ভালো করে লেখাপড়া করাতে চায়। তখন আমি তাকে কাজ দিই, আর তখন থেকে আজ পর্যন্ত সে আমার কাছেই আছে। কিন্তু আপনার কোনো বোনের ছেলে বা মেয়ে নেই? বোনের মেয়ে আছে অনামিকা। সে মান্দারপল্লী গ্রামে থাকে। পারলে একবার তাকে ফোন করো, আমি কথা বলবো। ঠিক আছে বুড়িমা, এমনিতেও এটা তোমার শেষ ইচ্ছে। আমি অনামিকাকে নিশ্চয়ই ফোন করব। তার কথা শুনে নির্মলা ভীষণ আনন্দিত হয়। ওদিকে সোফায় বসেছিল সারদা। ঠিক তার সামনের টেবিলে একটা ঝন্ডু বাম রাখা ছিল, সেটার দিকে সে চায়। ততক্ষণে তার স্বামী প্রসাদ এসে পড়ে। তিনিও ঝন্ডু বামকে দেখে বলেন, গো সারদা, এই ঘরের গিন্নি হওয়ার সাথে সাথে তুমি ঝন্ডু বামের ব্যবসাও তো করতে পারো। তোমারই সাইড বিজনেস হবে, তাহলে তো ভালোই হবে। আমাকে নিয়ে আর ঠাট্টা করার প্রয়োজন নেই। তোমার বৌমা এত অকেজো একটা যে তার জন্য সবসময় আমাকে মাথায় ঝন্ডু বাম লাগাতে হয়। সর্দি কাশির জন্য মাথা ব্যথা হচ্ছে, তাই ঝন্ডু বাম লাগাচ্ছে, এটা বলো। বকাবকি না করে তার পুজো করব নাকি? ওদিকে অপনার বৌমাকে দেখো, সে রান্না বান্না, ঘরের কাজ, তার উপরে ফুল বিক্রি করে টাকাও রোজগার করে নেয়। ওই কথায় আছে না, গায়ের রং বদলে শিয়ালও বাঘ সাজতে চায়। তাই হয়েছে তোমার অপর্ণার বৌমা ফুল বিক্রি করছে। এবার তুমি যাও, তোমার বৌমা যেন ফুল বিক্রি করে। সেটা কি ঠিক নাকি? আচ্ছা, ফুলের ব্যবসা নয়, তাহলে তুমিই বলো কি ব্যবসা করা উচিত তার। সে আমার কথা তো শোনে না, দেখি যদি সে তোমার কথা শোনে। সারদা, তোমার বৌমা বাড়ির কাজকর্ম, রান্না বান্না সব করে বাচ্চাদেরকে দেখাশোনা করেই তার সময় কেটে যায়। তারপর সে কখন ব্যবসা করবে তুমি বলো? পারবে না মানে? বললেই হবে? সেসব আমি কথা কোনো মতেই শুনবো না। অপর্ণার বৌমার থেকে বেশি ফেমাস হতে হবে, তবেই আমি ছাড়বো। তা বলে মারধর করবে নাকি? এত রাগ হচ্ছে, তাই জন্য তো আমার মাথা ব্যথা করছে। এবার মারধর করে জিজ্ঞাসা করতে হবে যে সে ব্যবসা করবে কি করবে না। আমি বৌমাকে বুঝিয়ে বলবো, ততক্ষণ তুমি একটু শান্ত হও আর রাগ কম করো। অন্য কখনো নয়, এক্ষুনি তুমি তাকে বলো, না হলে আমার মাথা শান্ত হবে না। কথা বলে সারদা জিদ করতে লাগে। প্রসাদ তাকে অনেক বোঝায়, কিন্তু সারদা কোনো কথাই শোনে না। বাধ্য হয়ে প্রসাদকে তখন অনামিকাকে ডাকতে হয়। বৌমা, অনামিকা, এদিকে একটু এসো তো। ও বাবা, আর কত আদর করে ডাকবে নিজের বৌমাকে? আরে সারদা, ঝন্ডু বামের চক্করে তো বৌমা অনামিকার কথা ভুলেই গেছিলাম। ভালো করে জানি বৌমার টপিক তুমি পাল্টাতে চাও, তাই এইসব কথা বলছো। হ্যাঁ, কথা হচ্ছিলই, ততক্ষণে বৌমা অনামিকা হাতে বেলনা নিয়ে সেখানে এসে পড়ে। কি হয়েছে বাবা, আপনি ডাকছিলেন? রুটি বানাচ্ছিলে বৌমা? হ্যাঁ বাবা। রুটির সাথে আলু ভাজাও বানিও, খেতে ভালো লাগে। নিশ্চয়ই বাবা, কিন্তু দেখতে হবে যে বাড়িতে আলু আছে কিনা। তাহলে একবার গিয়ে দেখো ঘরে আলু আছে কিনা। না থাকলে কিরানার দোকান থেকে নিয়ে এসো, কেমন? আচ্ছা বেশ বাবা, আপনি যা বলবেন সেটা আমি শুনবো না, তা হয় নাকি? প্রসাদ আর অনামিকা এভাবে মিষ্টি মিষ্টি করে গল্প করছে, তা দেখে সারদার তো মাথা গরম হয়ে যায়।
সারদা তো দাঁত কটমট করতে লাগে। তা দেখে প্রসাদ পুরো ব্যাপারটা বুঝতে পেরে যায়। এগো বৌমা, তুমি কি ভুলে গেছো যে তোমার শাশুড়ি মারও পছন্দ অপছন্দের খেয়াল রাখতে হবে? না না বাবা, আমি তো আমার শাশুড়ি মার পছন্দেরই সব কিছু বানাই। একথা হচ্ছিলই ততক্ষণে সুভাষ বাড়ির সামনে আসে। অনামিকা ম্যাডাম, অনামিকা ম্যাডাম। এভাবে সে জোরে ডাক দেয়। তা শুনে অনামিকা বেরিয়ে আসে। সারদা আর প্রসাদও বেরিয়ে আসে। দেখে সুভাষ দাঁড়িয়ে আছে। সুভাষ, তুমি? বড়মা কেমন আছে? বড়মার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে হাসপাতালে আছে। তোমাকে একবার সে দেখতে চায়, তাই তোমাকে আমি নিতে এলাম। একথা শুনে অনামিকার চোখ বয়ে জল বেরোতে লাগে। তারপর সে সারদার দিকে তাকায়। যাও অনামিকা, দেখা করে এসো। মা, বাচ্চাদেরকে আপনি স্কুল থেকে নিয়ে আসবেন? ঠিক আছে বৌমা, বড় মাকে দেখে এসো। সারদা বলে। তারপর অনামিকার কোনো উত্তর না দিয়ে সুভাষের সাথে নিজের বড় মাকে দেখার জন্য হাসপাতালের জন্য রওনা দেয়। ওদিকে হাসপাতালের বিছানায় নির্মলা বসেছিল। অনামিকা বিছানার পাশে গিয়ে দাঁড়ায়। তারপর কাঁদতে কাঁদতে সে বলে, এ কি দেখছি বড় মা, আমার মা বাবা নেই। ভাবতাম তুমি আছো, মনে সাহস আছে, কিন্তু তুমি যদি না থাকো আমি যে বাঁচতে পারবো না মা। কাঁদিস না মা, ঈশ্বরেরই সব দেওয়া, তা নিয়ে দুঃখ করলে হয়? কষ্ট পেয়ে কি বা হবে মা? আচ্ছা এটা বল, তোর শাশুড়ি কি এখনো তোকে ব্যবসার জন্য কষ্ট দিচ্ছে? হ্যাঁ বড় মা, আমি ভাবছিলাম যে কিছুদিনের মধ্যে তোমার কাছে এসে কচুরি কি করে বানাই সেটা শিখে যাব, আর তার মধ্যেই এসব হয়ে গেল। চিন্তা করিস না মা, দুদিন আমার কাছে সময় আছে। তুই আমাকে নিজের বাড়িতে নিয়ে চল, সেখানে আমি তোকে কচুরি কি করে বানাতে হয় শেখাবো, আর বিক্রি করাও শেখাবো। আচ্ছা বেশ বড় মা। একথা হওয়ার পরে সুভাষকে সঙ্গে করে নিয়ে সে ডাক্তারের কাছে যায়। তারপরে অটোতে বসিয়ে নির্মলাকে অনামিকা নিজের সাথে বাড়ি নিয়ে যায়। সেখানে গিয়ে সে বিছানার উপরে বসে। বড় মা, আমি গিয়ে শাশুড়ি মাকে বলি তারপর আসছি। আচ্ছা মা, ফিরে আসিস কিন্তু শেষ ক্রিয়াকর্ম তোকেই করতে হবে। এভাবে বলাতে দুঃখিত হয়ে অনামিকা সেখান থেকে চলে যায়। বাড়ির বাইরে সারদা চেয়ার লাগিয়ে বসেছিল। সেখানে হরিশ আর ভাবনা খেলা করছিল। তখন অনামিকা শাশুড়ি মার কাছে যায়। মা, আমার বড় মা দুদিনের বেশি আর বাঁচবেন না, তাই আমি তার কাছে থেকে কচুরির ব্যবসা কি করে করতে হয় সেটা শিখতে চাই। একথা শুনে সারদা ভীষণ আনন্দিত হয়। তাই যদি হয় বৌমা, তাহলে গিয়ে তুমি ভালো করে সব শিখে এসো। আমি বাচ্চাদেরকে ভালো করে দেখাশোনা করব। অপর্ণার বৌমার থেকেও বেশি ফেমাস হতে হবে, এটাই আমার ইচ্ছে। একথা বলাতে অনামিকা বাচ্চাদের কাছে যায়, তাদেরকে আদর করে চুম্বন করে আর তারপর বড় মার কাছে চলে যায়। ওদিকে বিছানায় শুয়ে থাকা নির্মলাকে সুভাষ ওষুধ দিচ্ছিল। মরার আগেও কি ওষুধ খাওয়ার খুব প্রয়োজন? হ্যাঁ গিন্নিমা, দুদিন ভালো থাকার জন্য তোমাকে ওষুধ নিতেই হবে। শুভ এসব কথা বলছিলই ততক্ষণে সেখানে অনামিকা গিয়ে হাজির হয়। দুদিন পর্যন্ত অনামিকা নির্মলার কাছে থাকে। যেভাবে সে বলে সেরকম ভাবেই অনামিকা কচুরি বানাতে শেখে। শেখানো শেষ হওয়ার সাথে সাথে নির্মলা শরীর ত্যাগ করে। অনামিকা সব শেষ কাজকর্ম করে তারপর নির্মলার বাড়িতে আবার ফিরে আসে। শুভ, এই বাড়িটা তুমি নিয়ে নাও, আর কচুরির ঠেলাটা আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে দিদি। তারপর অনামিকা কচুরির ঠেলাটা সঙ্গে করে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে আসে। ফিরে এসে সব কথা তাদেরকে খুলে বলে। সারদা, প্রসাদ, রমেশ সবাই শুনে খুব দুঃখিত হয়। মা, কাল থেকেই আমি কচুরি বানাবার ব্যবসা শুরু করব। ঠিক আছে বৌমা, বাচ্চাদের কথা চিন্তা করো না, আমি সামলে নেব। এভাবে সে বলে। তার পরের দিন থেকে অনামিকা কচুরির ঠেলাটি সেখানে নিয়ে গিয়ে লাগায় যেখানে তার বড় মা লাগাতো। সকলকে নমস্কার জানাই, আপনাদের প্রিয় কচুরি আবার ফিরে এসেছে। আসুন বাবু আসুন, নিজেদের সুস্বাদু পছন্দের কচুরি খেয়ে যান। এভাবে ঘোষণা শুনে অনেকেই ঠেলার কাছে এসে তারা কচুরি খেতে লাগে। সকলেই এসে বড়মার কথা জিজ্ঞাসা করে। তখন অনামিকা সবাইকে বলে বড়মা আর এই পৃথিবীতে নেই। পরের দিনই বড়মার ছবি লাগিয়ে তাতে সে ফুলের মালা পরায়। কমলা, যে প্রায় এসে কচুরি খেয়ে যেত ঠেলাতে, ছবিটি দেখে সে বলে, খুব ভালো মনের মানুষ ছিলেন তিনি, তিনি অনেক সাহায্য করেছেন।
সেই ঋণ ধার কখনো শোধ করতে পারবো না। এ কথা বলে চোখের জল ফেলতে ফেলতে কচুরি নিয়ে সে চলে যায়। দেখতে দেখতে অনামিকার কচুরি ভীষণ ফেমাস হয়ে ওঠে। তার সাথে সাথে অনামিকার খুব নাম ডাকও হয়। তা দেখে সারদা ভীষণ আনন্দিত হয়। তারপর অপর্ণার বাড়িতে গিয়ে সে নিজের বৌমার খুব প্রশংসা করে আসে। এভাবে সারদার মনের যা ইচ্ছে ছিল যে তার বৌমা ব্যবসা করবে আর ব্যবসা করে খুব ফেমাস হবে, সেই স্বপ্নটা, সেই ইচ্ছেটা তার এভাবে পূর্ণ হয়ে যায়। এভাবে কচুরির ব্যবসা করে অনামিকা প্রচুর টাকাও রোজগার করে আর তার পরিবার সুখের পরিবার হয়ে ওঠে।